आहे আমাদের পরবর্তী স্কুল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান প্রশ্নবিচিত্রা রায়মার্টিন যে ভলিউম 1 প্রশ্নবিচিত্র রয়েছে তার সেকেন্ড সামেটিভের আজকে 9 নম্বরের স্কুল কামরাবাদ উচ্চ বিদ্যালয়ের যে প্রশ্নগুলো রয়েছে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডির যে প্রশ্ন উত্তর রয়েছে সব প্রশ্ন উত্তরগুলো করানো হবে এবং গ্রুপ ডি, সি এবং ডি এর যে অঙ্কগুলো রয়েছে এবং বড় কোশ্চেন যা রয়েছে সবগুলো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। তাই সবাইকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। এর আগেও দেখেছো যে এর আগে 8টা স্কুল আপলোড করা হয়েছে, আশা করি সবাই দেখেছো। যারা দেখোনি আগের প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিও এবং তোমাদের জীবনবিজ্ঞান দ্বিতীয় যে পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা হয় সেই মূল্যায়নের গ্রুপ এ এবং গ্রুপ বি মানে প্রশ্নবিচিত্র রায়মার্টিন প্রশ্নবিচিত্রার গ্রুপে গ্রুপ বি করানো রয়েছে, তারও প্লেলিস্ট রয়েছে, তোমরা দেখে নিও। আজকে ভৌতবিজ্ঞানের 9 নম্বর স্কুল কামরাবাদ উচ্চ বিদ্যালয় গ্রুপের প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, 1 মিলিমোল কার্বন ডাই অক্সাইডের মোট পরমাণুর সংখ্যা কত? কি বলেছে, 1 মিলিমোল কার্বন ডাই অক্সাইডে মোট পরমাণু কত রয়েছে? আর আমরা কি জানি 1 মিলিমোল মানে কত মোল? 1 মিলিমোল সমান 0.10⁻³ মোল। 1 মিলিমোল মানে কত মোল? 10⁻³ মোল। এবার বলেছে কার্বন ডাইঅক্সাইড 1 মিলিমোল, তো 1 মোলে 1 মোল CO2 এ আমরা কি পাবো? আমরা অণু পাবো, যেহেতু CO2 কার্বন ডাইঅক্সাইড একটি অণু, তো অণুর সংখ্যা কত পাবো? অ্যাভোগাড্রোর সংখ্যা n এর সমান, এবার কত মোল বলেছে? 10⁻³ মোল CO2 এর অণুর সংখ্যা কত পাবো? 10⁻³ ইন্টু Na মানে 0.001 Na। এবার অ্যাকচুয়ালি জানতে চাই কি আমার পরমাণুর সংখ্যা, তবে একটি CO2 মানে CO2 মানে কি একটা কার্বন পরমাণু, দুটো অক্সিজেন পরমাণুদের তৈরি, তো একটি CO2 অণুতে পরমাণু আছে কটি? 3টি। অতএব মোট CO2 এর পরমাণু সংখ্যা কতগুলো হবে? এটাতে 3 গুণ হবে, অর্থাৎ 0.001 Na ইন্টু 3, তো হলো 0.003 Na। উত্তর কোনটা? অপশান নম্বর এ। তাহলে দেখো কোনটি তাপ পরিবাহিতার সঠিক ক্রম? কোনটি তাপ পরিবাহিতার সঠিক ক্রম? না, আমরা জানি তাপ পরিবাহিতা সব থেকে বেশি করে হীরা, তারপরে করে কে? তামা, তারপরে সোনা, তারপরে লোহা। অপশান সি সঠিক। তবে বলছে একটি এটা সমান্তরাল সমবায়ের একটা অঙ্ক দেওয়া আছে, মানে মিশ্র সমবায়ের অঙ্ক দেওয়া আছে, এই সমবায়ের তুল্যরোধ কত হবে? তাই সমবায়ের তুল্যরোধ কী করে আমরা জানি? মিশ্র সমবায় হলে আমাদের প্রত্যেকটা দেখতে হবে বের করে করে। এই তো এই ধরনের সমবায় আছে। এই বিন্দু বি বিন্দু, এবার দেখো এটা বলছে 2 ওহম, এটা 2 ওহম, এটা 2 ওহম, সবগুলো 2 ওহম করে। তবে এই 2 ওহম আর এই 2 ওহম এই দুটো কিসে আছে? পরস্পরের শ্রেণী সমবায়ে আছে। তো শ্রেণী সমবায় থাকলে এদের তুল্যরোধ কত আসলো? 4 ওহম। কারণ জানি কি শ্রেণী সমবায়ের তুল্যরোধ যোগ হয়, এই দুটো কিসে আছে? শ্রেণী সমবায়ে আছে, তো এদের তুল্যরোধ কত হবে? 4 ওহম। অর্থাৎ আমরা কি পেলাম? এই 4, এই 2 এবং এই 4 এরা কী আছে? পরস্পরের সমান্তরালে আছে। তাই সমান্তরাল সমবায় থাকলে তুল্যরোধের রাশিমালা কি হয়? এদের তুল্যরোধের রাশিমালা কত হবে? 1/Rp সমান 1/4 যোগ 1/2 যোগ 1/4। এখান থেকে আমরা লসাগু কত পাবো? 4, 1 যোগ 2 যোগ 1 সমান কত? 4/4 মানে 1। তো Rp সমান কত পাবো আমরা? 1 ওহম। অর্থাৎ যে টোটাল যে সমবায় পেলাম, মিশ্র সমবায়ের তুল্যরোধ কত পেলাম? তুল্যরোধ 1 ওহম। উত্তর কী হবে? তুল্যরোধ 1 ওহম। দেখে নাও অঙ্কটা কীভাবে হলো, তুল্যরোধ 1 ওহম। তারপরে কি বলেছে? তারপরে বলেছে যে ওহমের সূত্রের ধ্রুবক পদ নয় কোনটি? ওহমের সূত্রের ধ্রুবক পদ নয়
তাপমাত্রা, রোধ, অন্যান্য ভৌত অবস্থা, অর্থাৎ সবকটি হচ্ছে ওহমের সূত্রে ধ্রুবক নয়। কোনটি তড়িৎ অবিশ্লেষ্য? HCl গ্যাস, NaCl কঠিন, জল বিশুদ্ধ, না সবকটি? উত্তর কি হবে? উত্তর হবে সবকটি। আর আগের প্রশ্ন বলছে ওহমের সূত্রে ধ্রুবক পদ নয়, ধ্রুবক কোনটা ধ্রুবক থাকে না? তাপমাত্রা ধ্রুবক থাকে, ভৌত অবস্থা ধ্রুবক থাকে না রোধ, তাই এটা সবগুলো উত্তর হবে না। উত্তর কি হবে? অ্যাকচুয়াল উত্তর রোধ। বলছে কোনটিতে নাইট্রোজেন মৌল নেই? কোনটিতে নাইট্রোজেন মৌল নেই? অ্যামোনিয়া, ইউরিয়া, নাইট্রিক অ্যাসিড, ওলিয়াম। তো এদের সবার সংকেত দিয়ে দেখি আমাদের অ্যামোনিয়ার সংকেত কি? অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3। ইউরিয়ার সংকেত কি? CONH2। তারপরে কি আছে? নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক সংকেত HNO3। আর ঠিক আছে ওলিয়াম, H2S2O7। এর মধ্যে কার মধ্যে নাইট্রোজেন নেই? ওলিয়ামে নাইট্রোজেন নেই। তো বলছে তীব্র তড়িৎ ধনাত্মক ধাতুগুলো নিষ্কাশন করা হয়। তীব্র তড়িৎ ধনাত্মক ধাতুগুলো কীভাবে নিষ্কাশন করা হয়? না তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। এই গেল গ্রুপের প্রশ্নে। বেরোচ্ছে গ্রুপ বি। গ্রুপ বি এর প্রথম প্রশ্ন কি বলেছে? যে প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। গ্যাসের আণবিক গুরুত্ব তার বাষ্প ঘনত্বের অর্ধেক। এটা সত্য না মিথ্যা? এটা হচ্ছে মিথ্যা, কারণ আমরা কি জানি m=2d, অর্থাৎ বাষ্প ঘনত্ব আণবিক গুরুত্ব তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এসআই একক কি? এসআই একক হচ্ছে কেলভিন ইনভার্স। তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটির মান বেশি? কোনটির মান বেশি হয়? প্রকৃত প্রসারণের মান বেশি হয়, প্রকৃত প্রসারণ। তারপর বলছে বেলুন ফুলিয়ে রোদে রেখে দিলে ফেটে যায় কেন? কারণ বেলুন ফুলিয়ে রোদে রেখে দিলে কি হয়? আমরা জানি উষ্ণতা বৃদ্ধিতে, মানে উষ্ণতা বাড়লে আয়তন বাড়ে, তাই আয়তন বেড়ে গিয়ে কী হয়? গ্যাস বেলুনটিকে ফাটিয়ে দেয়। তারপরে বলছে সত্য না মিথ্যা লিখো। কোনো নির্দিষ্ট পরিবাহীর তাপমাত্রা ও দৈর্ঘ্য অপরিবর্তিত রেখে প্রস্তুতের ক্ষেত্রফল বৃদ্ধি করলে পরিবাহীর রোধ বৃদ্ধি পায়। এটি কী হবে? মিথ্যা, কারণ প্রস্তুতের ক্ষেত্রফলের সাথে রোধের ব্যস্ত সম্পর্ক, ক্ষেত্রফল বৃদ্ধি করে রোধ হ্রাস পাবে। লাইভ তারের অন্তরকের বর্তমান বর্ণ কি? লাইভ তারের বর্তমান বর্ণ কি? বর্তমান বর্ণ হচ্ছে বাদামি। তারপর কি বলছে? অথবা বালচক্রে এসি প্রবাহ পাঠালে কি হবে? চক্রটি বন্ধ থাকবে, অর্থাৎ চক্রটি ঘুরবে না। তারপরে কি বলছে? তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডের জারণ না বিজারণ ঘটে? ক্যাথোডে ঘটে বিজারণ। কারণ কি? ক্যাথোডে কি হয়? ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ কি বিক্রিয়া? বিজারণ বিক্রিয়া, তাই বিজারণ। কপার ধাতুর ওপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষণ কীভাবে করা হয়? পটাশিয়াম সায়ানাইড। তারপরে কি বলেছে? সোনার লোহার উপর জেডেন প্লেটিং ও এসএন প্লেটিংয়ের মধ্যে কোনটি অধিক কার্যকারী? অধিক কার্যকারী জেডেন প্লেটিং, মানে জিঙ্কের প্লেটিং, যেটা মানে গ্যালভানাইজেশন। অ্যামোনিয়ার 35% গাঢ় জলীয় দ্রবণ কী বলে? লাইকার অ্যামোনিয়া। লাইকার অ্যামোনিয়া। তো বলছে তামার একটি আকরিকের নাম কি? তামার আকরিকের নাম হচ্ছে কপার পাইরাইটিস। তারপরে কি বলছে? অ্যামালগামে থাকে, অ্যামালগামে কি থাকে? অ্যামালগামে জিঙ্ক থাকে, থার্মিন বিশনে থাকে এল। এইগুলো তোমাদের গ্রুপ এ এবং গ্রুপ বির প্রশ্ন। এবার দেখো গ্রুপ সির প্রশ্ন উত্তরগুলো। গ্রুপ সিতে কী বলেছে? গ্রুপ সিতে কী বলেছে? আচ্ছা, লাস্টগুলো দেখা যায়নি, তো দেখানো লাস্টগুলো কী বলছে? যে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে জারণ ও বিজারণ ঘটে। কপার ধাতুর উপর সোনার প্রলেপ দিতে তৈরি ব্যবহার করে পটাশিয়াম অরসায়ানাইড। লোহার উপর জিঙ্ক প্লেটিং ও এসএন প্লেটিংয়ের কোনটি অধিক কার্যকারী? জিঙ্ক প্লেটিং। অ্যামোনিয়ার 35% গাঢ় জলীয় দ্রবণকে বলা হয় লাইকার অ্যামোনিয়া। তামার একটি আকরিকের নাম কপার পাইরাইটিস। অ্যামালগামে থাকে কে? এইচজি। থার্মিন ডিশনে থাকে অ্যালুমিনিয়াম। তারপরে কোশ্চেন 3-এর কি বলছে? সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়। কি বলছে? সব আকরিক খনিজ, সব খনিজ আকরিক নয়। একটা কি কোশ্চেন? একটা সহজ সরল কোশ্চেন, এটা বারবার পড়তে হয়। প্রথমত জানতে হবে আকরিক কাকে বলে আর খনিজ কাকে বলে। খনিজ কাকে বলে? খনিজ হচ্ছে
তো প্রথমে জানতে হবে খনিজ এবং আকরিকের সম্পর্কে। প্রথমে আছে খনিজ আর আকরিক, এই দুটো হচ্ছে মেন জিনিস। আকরিক। তো খনিজ কাকে বলে? খনিজ হচ্ছে যেসব পদার্থ প্রকৃতির মধ্যে বিভিন্ন ধাতুর যৌগের আকারে পাথর বা শিলার রূপে ভূপৃষ্ঠে বা ভূগর্ভে মাটি বালির সঙ্গে মিশ্রিত অবস্থায় থাকে। মানে এটা কেউ থাকে মাটি বালিতে, মাটির সাথে পাথর বা বিদ্রূপে বিভিন্ন ধাতুগুলো মিশ্রিত অবস্থায় থাকে, তাদের খনিজ বলে। আর আকরিক কোনটা? আকরিক হচ্ছে প্রকৃতিগত যেসব খনিজ থেকে ধাতু নিষ্কাশন করা সম্ভব, যেসব খনিজ থেকে খুব সহজেই ধাতু নিষ্কাশন করা সম্ভব এবং যেখানে ব্যয় খুব কম হয় এবং অতিরিক্ত মূল্যবান আমরা ধাতু পাই, সেই সমস্ত ধাতব যে খনিজগুলোকে বলা হয় আকরিক। অর্থাৎ আমরা খনিজ থেকে কি পেতে পারি? খনিজ থেকে আমরা ধাতু নিষ্কাশন করতেও পারি আর নাও পেতে পারি। যেসব খনিজ থেকে আমরা খুব সহজেই আমরা মূল্যবান ধাতুগুলো পাই তাদের বলে আকরিক। তবে পৃথিবীতে যা আকরিক আছে সবই খনিজ, কিন্তু সমস্ত খনিজ থেকে আমরা খুব সহজেই ধাতু নিষ্কাশন করতে পারি না। মানে খুব সহজেই কিছু কিছু খনিজ আছে যাদের থেকে ধাতু নিষ্কাশন করতে আমাদের অত্যন্ত ব্যয়বহুল পড়তে হয় এবং অত্যন্ত কঠিন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, যার দরুন আমাদের সেগুলোকে আমরা আকরিক বলতে পারি না। উদাহরণস্বরূপ আমরা কি নিতে পারি? কপার পাইরাইটিস আর আয়রন পাইরাইটিস আর রেড হেমাটাইট। আয়রন পাইরাইটিস Fe2, আর একটা কি রেড হেমাটাইট। Fe2O3। তো কপার পাইরাইটিস আয়রনের খনিজ। কপার পাইরাইটিস Fe2 এই সংকেত বিশিষ্ট একটা কি খনিজ, এর ভিতরে প্রচুর পরিমাণে আয়রন থাকে, কিন্তু এই কপার পাইরাইটিস থেকে আমরা খুব সহজে আয়রনটাকে নিষ্কাশন করতে পারি না। এখান থেকে আয়রন নিষ্কাশন করতে আমাদের প্রচুর খরচ হয় এবং প্রচণ্ড ব্যয়বহুল প্রক্রিয়া। সেই জন্য এটাকে কি হয়, এটা আমাদের খনিজ রূপে অবস্থান করে, কিন্তু এটাকে আকরিক রূপে আমরা গণ্য করি না। কিন্তু রেড হেমাটাইট মানে Fe2O3, এখান থেকে আমরা খুব সহজেই আমরা ধাতু নিষ্কাশন মানে লোহা নিষ্কাশন করতে পারি। তাই রেড হেমাটাইটকে আমরা কি বলি জানি? রেড হেমাটাইটকে আমরা আকরিক বলে জানি। তারপরে কোশ্চেন বলছে লোহায় মরচে নিবারণের একটি উপায় লেখো। তো লোহায় মরচে নিবারণ উপায় কি? লোহায় মরচে নিবারণ হচ্ছে তড়িৎ লেপন গ্যালভানাইজেশন যা বলবে। তারপরে বলেছে যে Zn, Fe, Cu, Na এদের মধ্যে কোন ধাতুকে তড়িৎঘূর্ণন পদ্ধতি নিষ্কাশন করা হয়? এদের মধ্যে কাকে তড়িৎঘূর্ণন পদ্ধতি নিষ্কাশন করা হয়? এদের ভিতরে কপার ধাতুকে তড়িৎঘূর্ণন পদ্ধতিতে সহজেই নিষ্কাশন করা যায়। তারপরে 3.2 কি বলেছে? হাইড্রোজেন সালফাইডের গন্ধ কিরূপ? পচা ডিমের মতো। তারপরে ধূমায়মান নাইট্রিক অ্যাসিড কি? ধূমায়মান নাইট্রিক অ্যাসিড কাকে বলে? দেখো বলেছে কি ধূমায়মান নাইট্রিক অ্যাসিড কাকে বলে? ধূমায়মান নাইট্রিক অ্যাসিড কোনটা? গাঢ় নাইট্রিক অ্যাসিডে অতিরিক্ত পরিমাণ নাইট্রোজেন ডাইঅক্সাইড। গাঢ় নাইট্রিক অ্যাসিডে মানে কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড NO3 এর মধ্যে যদি কি দিই আমরা? এর মধ্যে যদি নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস দিই এবং নাইট্রোজেন ট্রাইঅক্সাইড গ্যাস দিই, তো কী হবে? গ্যাস দ্রবীভূত থাকলে এই নাইট্রিক অ্যাসিড বাদামি বর্ণ ধারণ করে। তো এই টোটাল কালারটা কেমন হয়? বাদামি কালার ধারণ করে এবং এখান থেকে একটি সাধারণ উষ্ণতা এখান থেকে সবসময় কী বেরোয়? সবসময় ধোঁয়া নির্গত হয়। তাই এই যে নাইট্রিক অ্যাসিডকে আমরা কী বলি? ধূমায়মান নাইট্রিক অ্যাসিড। আর কি বলেছে? রসায়নগারে নেসলার বিকারকের গুরুত্ব লেখো। রসায়নগারে নেসলার বিকারকের গুরুত্ব। রসায়নগারে কি হয়? নেসলার বিকারকে কাজে লাগিয়ে আমরা কি করতে পারি? এটা 3.2 অথবা, তাই তো? নেসলার বিকারকে কাজে লাগিয়ে অ্যামোনিয়া গ্যাসের
শনাক্তকরণ করতে পারি। তার মানে নেসলার বিকারক যদি NH3 এর সংশ্লিষ্ট কি আসে, নেসলার বিকারক আসে, নেসলার বিকারক আসলে কি মনে করে, তামাটে বা বাদামি বর্ণ ধারণ করে, বাদামি বর্ণ ধারণ করে। তারপরে কি বলেছে না, বলেছে যে ফ্লেমিং এর বামহস্ত নিয়মটি বিবৃতি করো, এর একটি প্রয়োগ উল্লেখ করো। কি বলছে, ফ্লেমিং এর বামহস্ত নিয়ম, বামহস্ত নিয়ম, বাম হস্ত নিয়ম। তো ফ্লেমিং এর বামহস্ত নিয়ম কি বলেছিল, ফ্লেমিং বলেছিল যে বাম হাতের বৃদ্ধাঙ্গুলি তর্জনী এবং মধ্যমাকে, বাম হাতের বৃদ্ধাঙ্গুলি তর্জনী এবং মধ্যমাকে পরস্পরের সঙ্গে সমকোণে রেখে যদি প্রসারিত করা হয়, মানে এই প্রত্যেকটা কোণ যদি কত করে 90 ডিগ্রি করে থাকে, তো বৃদ্ধাঙ্গুলি তর্জনী এবং মধ্যমাকে যদি বৃদ্ধাঙ্গুলি মধ্যমা ও তর্জনীকে যদি কি হয় 90 ডিগ্রি সমকোণে রেখে প্রসারিত করা হয়, তবে তর্জনীর কি বন্ধু, তর্জনীর চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, মধ্যমা কিসের, তড়িৎ প্রবাহের অভিমুখ যদি নির্দেশ করে, তড়িৎ প্রবাহের অভিমুখ যদি নির্দেশ করে, তো বৃদ্ধাঙ্গুলি কি হয়, পরিবাহী তারের গতির অভিমুখ নির্দেশ করে, পরিবাহী তারের গতির অভিমুখ নির্দেশ করে। এটা হলো ফ্লেমিং এর, অর্থাৎ কি বাম হাতের বৃদ্ধাঙ্গুলি তর্জনী ও মধ্যমাকে, মানে এই যে বাম হাতের যে তর্জনী মধ্যমা পরস্পরের সমকোণে রেখে প্রসারিত করা হয়, তাতে যদি তর্জনী কি চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে, তো মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তো বৃদ্ধাঙ্গুলি কি নির্দেশ করবে, পরিবাহী তারের গতির অভিমুখ নির্দেশ করবে। তারপরে কোশ্চেন কি বলেছে, এর একটি প্রয়োগ উল্লেখ করো। তা ফ্লেমিং এর বামহস্ত নিয়ম কাজে লাগিয়ে মোটরের নিয়ম কাজ করে, মোটরের আর্মেচার ঘোরে, আর্মেচার ঘোরে। বলেছে রোধের মাত্রা সংকেত উল্লেখ করো। রোধের মাত্রা সংকেত কি, M(L²)(T⁻³ তারপরে I⁻²। তো বিওটি কত তুলের সমান, 1 বিওটি সমান 3.6 × 10⁶ জুল। এই গেল গ্রুপ বির প্রশ্নের উত্তরগুলো। এবার দেখে নাও গ্রুপ ডি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং পাশে থাকবে, অবশ্যই আরও ভিডিও দেখতে পাবে, এবং কমেন্ট করে জানাবে যে কেমন হচ্ছে। তারপরে গ্রুপ ডি, গ্রুপ ডির প্রথম প্রশ্ন কি বলেছে, যে 4-1 60 গ্রাম NaOH-কে প্রশমিত করতে কত গ্রাম সালফারিক অ্যাসিডের প্রয়োজন হয়। তো অঙ্ক দিয়েছে কোন রাসায়নিক গণনার অঙ্ক, কাকে বলেছে 60 গ্রাম NaOH-কে প্রশমিত করতে কতটুকু কি দরকার, সালফারিক অ্যাসিডের প্রয়োজন হয়। তো কি বলেছে 60 গ্রাম NaOH, তাই সমীকরণ কি লিখতে, আমাদের প্রথম হচ্ছে সমীকরণ লেখা NaOH প্লাস H2SO4, সমীকরণ কি হবে NaOH যোগ H2SO4, বিক্রয় করলে কি উৎপন্ন হবে, Na2SO4 যোগ H2O। এই বিক্রিয়াকে আমাদের সমাধান করতে হবে। এদিকে দেখো Na2 আছে, 2Na থাকলে এখানে 2 দিতে হবে আমাকে, 2 দিলে 2Na হয়ে গেল। এর SO4 আছে, এবং H কটা আছে, এদিকে আছে 2 2 4টে, এদিকে 2টো আছে, এই 2 দিলাম, তো SO মিলে গেল, অক্সিজেন 2টো, অক্সিজেন 2টো। তো এইদিকে সমাধান কমপ্লিট হলো। তবে আমাদের রাসায়নিকরণ অঙ্ক করতে হলে ফার্স্ট কাজ কি, প্রথম কাজ হচ্ছে বিক্রিয়ার সমীকরণ লেখা, 2 নম্বর কাজ কি বিক্রিয়ার সমীকরণ সমাধান করা, তারপরে মোল কনসেন্ট হিসেবে আমরা কি জানি, 2 মোল NaOH 1 মোল H2SO4 এর সাথে বিক্রিয়া করে 1 মোল Na2SO4 এবং 1 মোল কি উৎপন্ন করে, জল উৎপন্ন করে। এই 2 মোল জল উৎপন্ন করে, মানে এটা কি বিক্রিয়া, একটা অ্যাসিড ক্ষারের নিউট্রালাইজেশন বিক্রিয়া, মানে অ্যাসিড ক্ষারের প্রশমন বিক্রিয়া। তো বলেছে 60 গ্রাম। এবার তারপরে কাজ কেন, তারপর কাজ হচ্ছে এদের ওয়েট ক্যালকুলেশন করা। তো 2 মোল NaOH এর ওজন কত হবে, 2 ইন্টু N এর কত ভর 23, অক্সিজেনের ভর কত 16, তো H/1 মানে 80 গ্রাম। তো 2 মোলের কত হলো 80 গ্রাম, আর 1 মোল H2SO ভর কত, এক হাইড্রোজেনের জন্য 2টো হাইড্রোজেনের 2 যোগ S এর ভর হচ্ছে পারমাণবিক ভর 32, একটা এর ভর 16, 4টে 4 দিয়ে গুণ, তো যোগ করলে কত হবে 98 গ্রাম। অর্থাৎ এখানে আমরা কী বলতে পারি, 80 গ্রাম NaOH-কে প্রশমিত করতে 98 গ্রাম H2SO4 দরকার। আমরা কী লিখতে পারি এখান থেকে, 80 গ্রাম NaOH-কে প্রশমিত করতে H2SO4 দরকার
98 গ্রাম। তো কি লিখতে পারি, 1 গ্রাম NaOH কে প্রশমিত করতে H2SO দরকার কত হবে, 98/80 গ্রাম হবে। 60 গ্রাম NaOH কে প্রশমিত করতে H2SO দরকার 98 গুণ 60/80। কাটার কত হবে 3 4, 4 দিয়ে কাটলে এটা কত হবে 49। এখান থেকে উত্তর কত আসবে, একশো 47 গ্রাম। অতএব 147 গ্রাম H2SO4 প্রয়োজন। এবার অথবা কি বলেছে, 1 মোল অক্সিজেনের এসটিপিতে আয়তন, অথবা না সরি, এর সাথে একটা শর্ট কোশ্চেন দিয়েছে যে বলেছে 1 মোল এই অক্সিজেন গ্যাসের এসটিপিতে আয়তন কত হয়। আমরা জানি যে কোনো গ্যাসের 1 মোলের এসটিপিতে আয়তন কত হয় 22.4 লিটার, মানে মোলার আয়তনের সমান। তারপরে কি বলেছে যে অথবা 40 গ্রাম KClO3 কে মানে পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করে সর্বাধিক যে পরিমাণ O2 পাওয়া যায় সেই পরিমাণ O2 পেতে হলে কত গ্রাম KNO3 কে উত্তপ্ত করতে হবে। মানে এখানে দুটো অঙ্ক, দুটো সমীকরণে দুটো অঙ্ক দিয়েছে, দুটো স্টেপ বাই স্টেপ করতে হবে। প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে KClO3 থেকে 40 গ্রাম KClO3 থেকে কত গ্রাম O2 উৎপন্ন হয় সেটা বের করে নিতে হবে। তারপরে কত গ্রাম KNO3 দরকার সেটা দেখতে হবে। তো প্রথম কাজ কি, 1 নম্বর কাজ হচ্ছে আমাদের KClO3 বিক্রিয়া, KClO3 পটাশিয়াম ক্লোরাইড তাপীয় বিজনে কি উৎপন্ন করে, KCl উৎপন্ন করে আর O2 উৎপন্ন করে। এর সমাধান করলে এটা 2 দিয়ে গুণ হলো, এটা 2 দিয়ে গুণ হবে, এটা 3 দিয়ে গুণ হবে, অর্থাৎ 2 মোল KClO3 বিয়োজিত হয়ে 2 মোল KCl এবং 3 মোল O2 তৈরি করে। এই তো এদের ওজন ক্যালকুলেশনগুলো কত হবে, KClO3 ওজন কত হবে, 2 থাকলো বাইরে 2 মোলের জন্য। 1 কে এর ওজন হচ্ছে 39 যোগ এর কত Cl এর 35.5 যোগ ও এর কত 16 গুণ 3, এর কত হবে 2 গুণ 122.5 সমান 245 গ্রাম। একইভাবে O3 ওজন কত আসবে, 3 ইন্টু 32 সমান 96 গ্রাম। অর্থাৎ 245 গ্রাম থেকে আমরা কতটুকু পাই, আমরা O2 পাই 245 গ্রাম KClO3 থেকে O2 পাই, কতটুকু পাই 96 গ্রাম। কিছু বের করতে হবে, 40 গ্রাম দিয়েছে, 40 গ্রাম KClO3 থেকে O2 পাই, কত হবে 245 গুণ কত 40/96 গ্রাম। এই গেল। এবার কী করতে হবে আমাকে, দেখতে কাটাকাটি ছোটো করে নিতে পারো বা পরে এটা রেখে দিয়ে ক্যালকুলেশন করা যায়। এটা রেখে দিয়ে ক্যালকুলেশন কী করে করতে হবে বলেছে এবার, যে সেই পরিমাণ O2, মানে এই পরিমাণ O2 পেতে কত গ্রাম KNO3 কে উত্তপ্ত করতে হবে। তাই কাকে ভাঙছে এবার, KNO3, তো KNO3 কে যে তাপীয় বিয়োজন ঘটায় তাই কী উৎপন্ন হবে, পটাশিয়াম নাইট্রেট KNO2 যোগ O2। এই তো KNO2 যোগ O2 সমাধান করলে কত হবে, এটা 2, এটা 2, 2 গুণ 4 6, হ্যাঁ। তো এটা কত আসলো 2 মোল, এটা 1 মোল, অর্থাৎ এটা 32 গ্রাম। আর এর ভর কত আসবে, কে এর ভর কত 2 গুণ 39 যোগ এর ভর কত 14 যোগ 3 16 48, তো কত আসলো 2 গুণ যোগ করলে কত হবে, এটা 202 গ্রাম। 48 14 48 14 হচ্ছে 52 62 101 32। তো আমরা কি লিখতে পারি এখানে 32 গ্রাম O2
পেতে KNO3 দরকার কত গ্রাম? দরকার 202 গ্রাম। এবার আমার কত দরকার? 1 গ্রাম O2 পেতে KNO3 দরকার 202/32 গ্রাম। এবার দিয়েছে কত? 245 গুণ 40 বাই কত? 96 গ্রাম O2 পেতে দরকার। এটা গুণ হয়ে যাবে, 202 গুণ কত হবে? 40 বাই 32 গুণ 96 গুণ 245। দেখবে এই ক্যালকুলেশন করে কত হবে? 98 পয়েন্ট সামথিং গ্রাম। উত্তর কত আসলে? 98.9 গ্রাম KNO3 দরকার। ক্যালকুলেশনটা করে নেবে নিজে নিজে। তারপরে কি বলেছে? 4-2 শীতকালে একটি মোটা জামার পরিবর্তে দুখানা পাতলা জামা পরলে বেশি আরামবোধ হয় কেন? কি বলছে? শীতকালে দুটি পাতলা জামার মধ্যে 4-2 শীতকালে দুটি পাতলা জামা, একটি মোটা জামার বদলে দুটি পাতলা জামা পরলে আমাদের বেশি আরাম হয়। কারণ কি? কারণ আমরা জানি দুটি পাতলা জামার মাঝের অংশ ফাঁকা থাকে, সেই ফাঁকা স্থানে বাতাস ঢুকে যায়। আমরা আর কি জানি যে বাতাস তাপের কুপরিবাহী হয়, তাই বাইরে থেকে ঠান্ডার তাপ ভেতরে যেতে পারে না, বা ভিতরে যে গরম তাপ সেটা বাইরে আসতে পারে না। এর জন্য আমাদের বেশি আরামবোধ লাগে। তারপরে বলছে ধাতুর তাপীয় প্রসারণের একটি ব্যবহারিক প্রয়োগ লেখো। ধাতুর তাপীয় প্রসারণের একটি ব্যবহারিক প্রয়োগ, মানে ধাতুকে তাপ দিয়ে যে বড় হচ্ছে এর একটি ব্যবহারিক প্রয়োগ। এটাকে থার্মোমিটারে যে পারদ ব্যবহার করা হয় সেটা একটু ব্যবহার করা হয়। থার্মোমিটারে পারদ, থার্মোমিটারে পারদ ব্যবহার করলে কী হবে? থার্মোমিটারে পারদের যখন উষ্ণতা বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি পায়, এর ফলে আমরা থার্মোমিটারের পাঠকে আমরা দেখতে পাই, সঠিক উষ্ণতার পাঠ আমরা বুঝতে পারি কত দেখাচ্ছে। তাহলে বলছে লোহার দৈর্ঘ্য গুণাঙ্ক এত বলতে কী বোঝো? তো এটা কি 4-2 অর বলছে লোহার দৈর্ঘ্য গুণাঙ্ক এত বলতে, তো কি লিখতে হবে? লিখতে হবে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 1.2 × 10⁻⁵ ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বলতে বোঝায়। কি বোঝায়? না, বোঝায় যে প্রতি 1 ইউনিট বা মিটার বা 1 সেমি লোহার একক উষ্ণতা বৃদ্ধিতে, একক মানে একক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে যথাক্রমে 1.2 × 10⁻⁵ মিটার বা 1.2 × 10⁻⁵ সেমি দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে। তারপরে কি বলেছে? শুধু বলেছে লোহার আয়তন পরিসংখ্যান গুণাঙ্কের মান কত দেওয়া আছে? কত? দৈর্ঘ্য পরিসংখ্যান গুণাঙ্ক আলফা সমান কত দেওয়া আছে? আলফার মান দেওয়া আছে 1.2 × 10⁻⁵ ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। কার মান জানতে আছে? গামার মান কত? আমরা কি জানি? আমরা জানি আলফা সমান গামা/3 দৈর্ঘ্য প্রসারণ ও আয়তন পরিসংখ্যান সম্পর্ক। এখান থেকে কি লিখতে হবে? গামা সমান আলফা × 3। আলফা মান কত? 1.2 × 10⁻⁵ × 3, অর্থাৎ কত পেলাম? 3.6 × 10⁻⁵ ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। যেহেতু দুজনের ইউনিট সেম, তো 1 ইউনিট থাকবে। তারপরে বলছে 4-3 নম্বর বলেছে 3 পিন প্লাগের একটি পিন অপেক্ষাকৃত মোটা রাখা হয় কেন? 4-3 বলছে 3 পিন প্লাগের একটি পিন কী রাখা হয়? মোটা রাখা হয়। তার কারণ কি? তার কারণ হলো 3 পিন প্লাগের যে একটি পিন মোটা থাকে সেটা সাধারণত কিসের হয়? ওটা আর্থিংয়ের হয়। 3 পিন প্লাগের একটি ভাগ মোটা রাখা বা লম্বা মোটা রাখার কারণ কি? কারণ 3 পিন প্লাগের আর্থ পিনটি লম্বা হয় এবং মোটা হয়। যদি লম্বা যখন এটাকে সকেটে ঢোকানো হবে, তখন কি হবে? পিনের সঙ্গে সংযোগ আগে হয় এবং খোলার সময় সবার আগে পরে সংযোগ বিচ্ছিন্ন হয়। এতে যন্ত্রটি খারাপ হলে বা বিদ্যুৎস্পৃষ্ট হলে অতিরিক্ত তড়িৎ মাটিতে চলে যায়। আর মোটাকরণ কারণ কি? এতে যাতে ভুল করেও আর্থ পিনটি লাইভ বা নিউট্রাল পিনের গর্তে প্রবেশ না করে, সেজন্য মোটা করা হয়। মোটা করলে কী হবে? যে যার পিন সেই পিনে ঢুকবে, নিউট্রালে ঢুকবে, আর লাইভ ঢুকবে, আর আর্থের পিন আর্থেই ঢুকবে। বৈদ্যুতিক ফিউজের দুটি বৈশিষ্ট্য কী?
বৈদ্যুতিক ফিউজের দুটি বৈশিষ্ট্য কী হবে? বৈদ্যুতিক ফিউজের বৈশিষ্ট্য হলো ফিউজটা কী দিয়ে তৈরি? সীসা ও টিনের সংকর ধাতু। সীসা কত পার্সেন্ট থাকে? সেটা হচ্ছে 75%, আর টিন টিন হচ্ছে 25%-এর সংকর ধাতু হচ্ছে কি ফিউজদার। ফিউজদারের উপাদানের গলনাঙ্ক কী হয়? গলনাঙ্ক নিম্ন ও রোধ বা রোধাঙ্ক উচ্চমান। তাই খুব সহজেই উষ্ণতা বৃদ্ধি পেলে গলে যেতে পারে। উষ্ণতা বৃদ্ধি না, তাপমাত্রা বৃদ্ধি পেলে গলে যায়। তারপর বলেছে 10 ওহম 10 ওহম রোধের একটি তারের মধ্য দিয়ে 2 মিনিট ধরে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ গেলে উৎপন্ন তাপের পরিমাণ কত হবে? তবে আমরা কি জানি, 4-4টা থেকে আমরা কি জানি? আমরা জানি উৎপন্ন তাপ এইচ যদি হয় তো সূত্র কি? এইচ সমান আই স্কোয়ার আর টি, যেখানে আই সমান কি বলতে পারি আমরা? তড়িৎ প্রবাহ মাত্রা, যেখানে আর সমান কি? পরিবাহীর রোধ, টি কি? সময়। তো এখানে তড়িৎ প্রবাহ মাত্রা কত দেওয়া আছে? তড়িৎ প্রবাহ মাত্রা দেওয়া আছে 5 অ্যাম্পিয়ার, আর এর মান দেওয়া আছে 5 অ্যাম্পিয়ার। রোধ দেওয়া আছে কত? 10 ওহম, আর টি দেওয়া আছে কত? 5, এই 2 মিনিট। মিনিট কি আর কিছু কত সেকেন্ডে বোঝাতে হয়, তাই 120 সেকেন্ড। তো কি হলো? এইচ সমান 5 স্কোয়ার ইন্টু আর এর মান কত? 10 ইন্টু 120 জুল। তো কত? 25 গুণ 10 গুণ 120। তো কত আসবে? 25 12 25 বার 300, ওর 1 শূন্য 2 শূন্য জুল। অর্থাৎ এখানে বলে আমরা 30 কিলো জুল বলতে পারি। তারপরে কি আছে? তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে একটি পার্থক্য লেখো। তড়িৎচালক বল মাপা হয় কি সাহায্যে? পোটেনশিওমিটারের সাহায্যে। বিভব প্রভেদ মাপা হয় ভোল্টমিটারের সাহায্যে। নাইক্রোম তারের উপাদানগুলি কি কি? নাইক্রোম তারের উপাদান 4-4 অথবা, তাই তো? হ্যাঁ, 4-4 অথবা আর। নাইক্রোম তারের উপাদান হচ্ছে নিকেল যোগ ক্রোমিয়াম যোগ আয়রন, এই তিনটে হচ্ছে নাইক্রোম তারের উপাদান। তারপরে কোশ্চেন কি বলেছে না, একটি 12 ভোল্ট টাংস্টেন ল্যাম্পকে 12 ভোল্ট বিভব পার্থক্যের উৎসের সঙ্গে যুক্ত করলে ল্যাম্পের তড়িৎ প্রবাহ হয় 3 অ্যাম্পিয়ার। ফিলামেন্টের রোধ ও ল্যাম্পের ক্ষমতা নির্ণয় করো। কী বলেছে? ফিলামেন্টের রোধ আর ল্যাম্পের ক্ষমতা নির্ণয় করতে। এখানে কি দিয়েছে? বিভব পার্থক্য দেওয়া আছে 12 ভোল্ট আর তড়িৎ প্রবাহ 3 অ্যাম্পিয়ার। বিভব প্রভেদ ভি সমান দেওয়া আছে 12 ভোল্ট, আর তড়িৎ প্রবাহ মাত্রা দেওয়া আছে কত? তড়িৎ প্রবাহ মাত্রা দেওয়া আছে কত? 3 অ্যাম্পিয়ার। এই তো দুটো জিনিস। তো ফিলামেন্টের রোধ ও ল্যাম্পের ক্ষমতা আমরা কি জানি? রোধ আর সমান কত? আমরা কি ওহমের সূত্রানুসারে কি বলতে পারি? ভি সমান আই আর, এখানে আর হচ্ছে রোধ, আর সমান কত? ভি বাই আই সমান কত? 12/3 সমান 4 ভোল্ট, 4 ওহম, রোধের একক ওহম। একটা গেল 4 ওহম রোধ কি পেলাম? রোধ সমান 4 ওহম। 2 নম্বর কি বলেছে না, তড়িৎ ক্ষমতা, ল্যাম্পের ক্ষমতা মানে পি সমান ভি স্কোয়ার বাই আর। ভি স্কোয়ারের মান কত? ভি স্কোয়ার হচ্ছে 12 গুণ 12 বাই আর এর মান 4, 3 সমান 36
ওয়াট, এটা হচ্ছে ক্ষমতা, তড়িৎ ক্ষমতা। তো দুটো দিনই বেরিয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো, যে 4-5 বলেছে ধাতব পরিবাহী ও তড়িৎ বিষয়ের মধ্যে দুটি পার্থক্য লেখো। বারবার দেখেছো, খুব সহজ কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলেছে? 4-5 ধাতব পরিবাহী আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আমি সহজ ছোটো করে লিখে দিচ্ছি, তোমরা ভালো করে পড়ে নেবে। এক নম্বর, এর মধ্যে তড়িৎ প্রবাহ করে কে? মুক্ত ইলেকট্রন। মুক্ত ইলেকট্রনের দ্বারা তড়িৎ প্রবাহিত হয়। এর মধ্যে তড়িৎ প্রবাহ করে কে? আয়ন, মানে ক্যাটায়ন বা অ্যানায়ন। 2 নম্বর কি? এরা কখন তড়িৎ প্রবাহ করতে পারে? কঠিন অবস্থায় তড়িৎ প্রবাহ করতে পারে। কঠিন অবস্থায়। এরা কখন করতে পারে? গলিত বা জলে দ্রবীভূত অবস্থায়। 3 নম্বর কি বলতে পারো? এদের তড়িৎ পরিবহনের ফলে এদের কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন হয় না। আর এদের কি হয়? তড়িৎ পরিবহনের ফলে ভিন্ন ধর্মবিশিষ্ট পদার্থের উৎপন্ন ঘটে। ভিন্ন ধর্ম বিশিষ্ট পদার্থ তৈরি হয়। তারপর কি বলছে? জিঙ্ক ব্লেন্ডকে জিঙ্কের খনিজ আকরিক দুই বলা যায়। কারণ কি? জিঙ্ক ব্লেন্ড থেকে খুব সহজে আমরা, জিঙ্ক ব্লেন্ডের মধ্যে খনিজ, জিঙ্ক প্রচুর জিঙ্ক থাকে, সেজন্য একে খনিজ বলে। আর আকরিক কারণ জিঙ্ক ব্লেন্ড থেকে আমাদের খুব সহজেই জিঙ্ক ধাতু নিষ্কাশন করতে পারি, তাই এদের জিঙ্ক ব্লেন্ডকে আমাদের জিঙ্কের খনিজ এবং আকরিক দুটোই বলা হয়। ক্রিপ্টনেতে H2S হাইড্রোজেন সালফাইড প্রস্তুতিতে ফেরাস সালফাইডের সঙ্গে আর কি রাসায়নিক দ্রব্যের প্রয়োজন? ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড। তাহলে বলছে অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির নীতি ব্যাখ্যা করো। অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির নীতি, এটা বইয়ে আছে। তোমাদের যে টেক্সট বুক তোমরা যে পড়ো, সেই টেক্সট বুকে আছে, সবাই পড়ে নেবে অসওয়াল্ড পদ্ধতির নীতি। আমি একবার বলে দিচ্ছি, তাও তোমরা বই থেকে পড়ে নিও। বলছে যে অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি কত ধাপে ঘটে? টোটাল তিনখানা ধাপে ঘটে। প্রথম ধাপে হচ্ছে সব থেকে এর ভাইটাল স্টেজ। প্রথম ধাপে কী করা হয়? অসওয়াল্ড পদ্ধতিতে অসওয়াল্ড প্রথম 1 নম্বর ধাপে কী করা হয়? 1 নম্বর ধাপে অ্যামোনিয়া ও O2 এর বিক্রিয়া ঘটিয়ে কী তৈরি করা হয়? NO যোগ H2O। যে প্রথম ধাপে কী করা হচ্ছে? অ্যামোনিয়ার সাথে অক্সিজেনের জারণ ঘটিয়ে, অ্যামোনিয়াকে জারণ ঘটিয়ে নাইট্রিক অক্সাইড তৈরি করা হয়। এই তৈরি করতে হলে এদের এখানে শর্ত কী কী লাগে? শর্ত লাগে, 1 নম্বর শর্ত হিসেবে ব্যবহার করা হয় অনুঘটক। অনুঘটক কী থাকে? প্ল্যাটিনাম রেডিয়াম টারজালি। এটা কি? এটা হচ্ছে অনুঘটক। 2 নম্বর কি লাগে? উষ্ণতা কত লাগে? উষ্ণতা লাগে 700 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড। 3 নম্বর চাপ কত লাগে? চাপ লাগে 5 থেকে 7 ATM চাপ। তো 5 থেকে 7 ATM চাপে 700 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত প্ল্যাটিনাম বা রেডিয়াম টারজালিক অনুঘটকের ওপর দিয়ে যদি আমরা বিশুদ্ধ অ্যামোনিয়া এবং ধূলিকণামুক্ত অক্সিজেন গ্যাস চালনা করি, তবে এখান থেকে আমরা কী পাবো? নাইট্রাস অক্সাইড পাবো। এটা প্রথম ধাপে নাইট্রাস অক্সাইড উৎপন্ন হয়। সেকেন্ড ধাপে এই নাইট্রাস অক্সাইডকে আরও অতিরিক্ত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করা হয় কি? NO2 বাদামি বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস। এবং এই যে উৎপন্ন নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসের 3 নম্বর স্টেপে NO2 কে কার সাথে বিক্রিয়া করে? জলের সাথে বিক্রিয়া ঘটিয়ে তৈরি করা হয় HNO3, অর্থাৎ নাইট্রিক অ্যাসিড। এটা তোমাদের বইয়ে আছে, সবাই একবার দেখে নেওয়া অসওয়াল্ড পদ্ধতির নীতি। তারপরে কি বলেছে? বলেছে যে পর্ষ পদ্ধতিতে উৎপাদিত সালফার ডাইঅক্সাইড সরাসরি দ্রবীভূত না করে 98% সালফিক অ্যাসিডে দ্রবীভূত করে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয় কেন? এমনের বিজন ধর্মের উদাহরণ দাও। বলেছে যে পর্ষ পদ্ধতিতে আমরা সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি করি, মানে 4-6 পর্ষ পদ্ধতি কী করি আমরা? পর্ষ পদ্ধতিতে আমরা প্রথমে কী করি? সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি করি।
এই সালফার ডাইঅক্সাইডকে কী বলছে আমরা, সালফার ডাইঅক্সাইডে সরাসরি যে জলে দিই H2O, জলে দিলে কী উৎপন্ন হবে, H2SO4 তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা। যেটা আমরা করি না, ফলো করি না, না করে আমরা কী করি, SO3 কোথায় দিই আমরা 98% H2SO4 এর মধ্যে দিই, দিয়ে তৈরি করি কি H2S2O7 ওলিয়াম তৈরি করি। এটাকে নাম কি, এটা হচ্ছে ওলিয়াম। এই ওলিয়ামের মধ্যে কী দিই, জল মেশাই পরিমাণ মতো, দিয়ে আমরা পাই 2H2SO4। আমরা H2SO4 পরিবর্তন আমরা SO3 এর মধ্যে কী দিই, H2SO4 দিই 98% দিয়ে তৈরি করা ওলিয়াম। ওলিয়ামের মধ্যে জল দিয়ে তৈরি করা H2SO4। আমরা সরাসরি SO3 এর মধ্যে জল কেন দিই না, এটা হচ্ছে কোশ্চেন। জল দিলেও তো SO3 তৈরি হয়, কিন্তু এখানে জল দেওয়া হয় না কেন, বলছে যদি আমরা সরাসরি জলে দিই H2SO4 এ রূপান্তরিত করা যায়, কিন্তু এখানে প্রচুর পরিমাণে কি উৎপন্ন হবে, এই স্টেপে প্রচুর তাপ উৎপন্ন হয়, যোগ কি প্রচুর তাপ, এত তাপ যে উৎপন্ন হবে তার ফলে H2SO4 SO3 এগুলো কী হবে, বাষ্পীভূত হয়ে নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে গিয়ে কী করে, মিডিয়ামের উপরে একটা ঘন কুয়াশার সৃষ্টি করি বাষ্প তৈরি করে, এই ঘন কুয়াশা প্রচুর নষ্ট হয়ে যায়। সেজন্য আমরা এইভাবে তৈরি করি না। দেখো আজকে শেষ কোশ্চেন, অ্যামোনিয়ার কি বিজারণ ধর্মের উদাহরণ দাও। অ্যামোনিয়ার বিজারণ ধর্মের উদাহরণ কী হবে, অ্যামোনিয়ার বিজারণ ধর্মের উদাহরণ কী হবে, যদি বলছে যে উত্তপ্ত কিউবিক অক্সাইডের উপর দিয়ে, উত্তপ্ত সিইউ এর উপর দিয়ে, উত্তপ্ত সিইউ এর উপর দিয়ে যদি আমরা অ্যামোনিয়া গ্যাস চালনা করি, তো কী উৎপন্ন হবে, এখান থেকে উৎপন্ন হবে ধাতব কপার যোগ নাইট্রোজেন যোগ H2O। তো এটা হচ্ছে কপার, এটা হচ্ছে অ্যামোনিয়ার কী ধর্ম, বিজারণ ধর্ম। মানে অ্যামোনিয়ার কি, এখানে উত্তপ্ত কিউবিক অক্সাইডের উপর দিয়ে যদি অ্যামোনিয়া গ্যাস চালনা করি, অ্যামোনিয়া গ্যাস জারিত হয়ে কী তৈরি করবে, অ্যামোনিয়া গ্যাস জারিত হয়ে গন্ধহীন নাইট্রোজেন গ্যাসে পরিণত হয়, আর সিইউও বিজারিত হয়ে সিইউ ধাতব কপারে পরিণত হয়। এটা হচ্ছে অ্যামোনিয়ার বিজারণ ধর্মের উদাহরণ। এটাও টেক্সট বুকে আছে, দেখে নেবে। এই গেল তোমাদের 9 নম্বর প্রশ্নের যে মডেল সেটের 9 নম্বর যে মডেলটা রয়েছে, প্রশ্নবিচিত্রা রায়মার্টিন ভলিউম 2 এর ভলিউম 1 এর দ্বিতীয় সামেটিভ পরীক্ষার, তার প্রত্যেকটা প্রশ্ন উত্তর করানো হলো। যদি কারো কোথাও অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ, কিপ স্টাডি।